বিরাজ অসহিষ্ণু হইয়া উঠিল, অধীরভাবে বলিল, তবু বলবে মন্দ কথা নয়? খুব মন্দ কথা, অত্যন্ত মন্দ কথা। ওই জন্যই সুন্দরীকে। সে আর বলিল না, চুপ করিয়া গেল। নীলাম্বর ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, শুধু এই দোষে তাকে তাড়িয়ে দিলে? বিরাজ হুঁ বলিয়া চুপ করিল। নীলাম্বর আর প্রশ্ন করিল না। তখন বিরাজ নিজেই বলিল, দেখো, জেরা করো না। আমি কচি খুকি নই, ভালো মন্দ বুঝি। তাড়াবার মতো দোষ করেছে বলেই তাড়িয়েছি। কেন, কি বৃত্তান্ত, এত কথা তুমি পুরুষ মানুষ নাই শুনলে। না, আর অত শুনতে চাইনি বলিয়া নীলাম্বর একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইল। পৃথগণ্য হইবার ২-৪ দিন পর থেকে ছোট ভাই পীতাম্বর বাটির মাঝখানে দরমা ও ছেঁচা বাঁশের বেড়া দিয়া নিজের অংশ আলাদা করিয়া লইয়াছিল। দক্ষিণ দিকে দরজা ফুটাইয়া এবং তাহারই সম্মুখে একটি ছোট বৈঠকখানা ঘর করিয়া সে সর্বরকমে নিজের বাড়িটিকে বেশ মানানসই ঝরঝরে করিয়া লইয়া মহা আরামে জীবনযাপন করিতেছিল। কোনো দিনই প্রায় সে দাদার সহিত বড় একটা কথাবার্তা বলিত না। এখন সমস্ত একেবারেই ছিন্ন হইয়া গিয়াছিল। এদিকে বিরাজকে প্রায় সমস্ত দিন একলাটি কাটাইতে হইত। সুন্দরী যাওয়ার পর হইতে শুধু যে সে সমস্ত কাজকর্ম তাহাকেই করিতে হইত তাহা নহে। যেসব কাজ পূর্বে দাসীতে করিত, সেইগুলো লোকলজ্জাবশত লোকচক্ষুর অন্তরালেই তাহাকে সমাধা করিয়া লইবার জন্য অনেক রাত্রি পর্যন্ত জাগিয়া থাকিতে হইত। এমনই একদিন কাজ করিতেছিল। অকস্মাৎ ও বাড়ি হইতে বেড়ার ফাঁক দিয়া অতি মৃদু কণ্ঠে ডাক আসিল, দিদি। রাত অনেক হইয়াছিল। বিরাজ চমকিয়া মুখ তুলিল। তেমনি মৃদুস্বরে আবার কহিল, দিদি, আমি মোহিনী। বিরাজ আশ্চর্য হইয়া বলিল, কে, ছোট বউ? এত রাত্রিরে? হ্যাঁ দিদি, আমি। একবারটি কাছে এসো। বিরাজ বেড়ার কাছে আসিতেই ছোট বউ চুপি চুপি বলিল, দিদি, বড়ঠাকুরুন ঘুমিয়ে গেছেন? বিরাজ বলিল, হাঁ। মোহিনী বলিল, দিদি, একটা কথা আছে, কিন্তু বলতে পারছি নে বলিয়া চুপ করিল। বিরাজ তাহার কণ্ঠের স্বরে বুঝিল ছোট বউ কাঁদিতেছে। চিন্তিত হইয়া প্রশ্ন করিল, কি হয়েছে ছোট বউ? ছোট বউ তৎক্ষণাৎ জবাব দিতে পারিল না। বোধ করি সে আঁচল দিয়া চোখ মুছিতেছিল এবং নিজেকে সংবরণ করিতে লাগিল। বিরাজ উদ্বিগ্ন হইয়া বলিল, কি ছোট বউ? এবার সে ভাঙা ভাঙা গলায় বলিল, বড়ঠাকুরুনের নামে নালিশ হয়েছে। কাল সমন নাকি বার হবে। কি হবে দিদি? বিরাজ ভয় পাইল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিল, সমন বার হবে, তার আর ভয় কি ছোট বউ? ভয় নেই দিদি। বিরাজ বলিল, ভয় আর কি, কিন্তু নালিশ করলে কে? ছোট বউ বলিল, ভুলু মুখুজ্জে। বিরাজ ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া বলিল, থাক, আর বলতে হবে না, বুঝেছি। মুখুজ্জে মশাই তার কাছে টাকা পাবেন, তাই বোধ করি নালিশ করেছেন। কিন্তু তাতে ভয়ের কথা কি ছোট বউ? তারপর উভয়েই মৌন হইয়া রহিল। খানিক পরে ছোট বউ বলিল, দিদি, কোনোদিন তোমার সঙ্গে আমি বেশি কথা কইনি, কথা কইবার যোগ্যও আমি নই। আজ ছোট বোনের একটি কথা রাখবে দিদি? তাহার কণ্ঠস্বরে বিরাজ
আর্দ্র হইয়া গিয়াছিল, এখন অধিকতর আর্দ্র হইয়া বলিল, কেন রাখব না বোন, তবে একবারটি হাত পাতো। বিরাজ হাত পাতিতেই একটি ক্ষুদ্র কোমল হাত বেড়ার ফাঁক দিয়া বাহির হইয়া তাহার হাতের উপর এক ছড়া সোনার হার রাখিয়া দিল। বিরাজ আশ্চর্য হইয়া বলিল, কেন ছোট বউ? ছোট বউ কণ্ঠস্বর আরও নত করিয়া বলিল, এইটে বিক্রি করে হোক, বাধা দিয়ে হোক, ওর টাকা শোধ করে দাও দিদি। এই আকস্মিক অযাচিত ও অচিন্ত্যপূর্ব সহানুভূতিতে ক্ষণকালের নিমিত্ত বিরাজ অভিভূত হইয়া পড়িল, কথা কহিতে পারিল না। কিন্তু চললুম দিদি বলিয়া ছোট বউ সরিয়া যায় দেখিয়া সে তাড়াতাড়ি ডাকিয়া উঠিল, যেও না ছোট বউ, শোনো। ছোট বউ ফিরিয়া আসিয়া বলিল, কেন দিদি? বিরাজ সেই ফাঁকটা দিয়া তৎক্ষণাৎ অপর দিকে হাতটা ফেলিয়া দিয়া বলিল, ছি, এসব করতে নেই। ছোট বউ তাহা তুলিয়া লইয়া ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করিল, কেন করতে নেই? বিরাজ বলিল, ঠাকুরপো শুনলে কি বলবেন? কিন্তু তিনি তো শুনতে পাবেন না। আজ না হোক, দুদিন পরে জানতে পারবেন, তখন কি হবে? ছোট বউ বলিল, তিনি কোনো দিন জানতে পারবেন না দিদি। গত বছর মা মরবার সময় এটি লুকিয়ে আমাকে দিয়ে যান, তখন থেকে কোনোদিন পরিনি, কোনোদিন বারও করিনি। তোমার পায়ে পড়ি দিদি, এটি তুমি নাও। তাহার কাতর অনুনয়ে বিরাজের চোখ দিয়া অশ্রু গড়াইয়া পড়িল। সে স্তব্ধ হইয়া এই নিঃসম্পর্কিয়া রমণীর আচরণের সহিত সহোদরের আচরণ তুলনা করিয়া দেখিল। তারপর হাত দিয়া চোখ মুছিয়া রুদ্ধ কণ্ঠে বলিল, আজকের কথা মরণকাল পর্যন্ত আমার মনে থাকবে বোন, কিন্তু এ আমি নিতে পারবো না। তাছাড়া স্বামীকে লুকিয়ে কোনো মেয়ে মানুষের কোনো কাজই করা উচিত নয় ছোট বউ, তাতে তোমার আমার দুজনেরই পাপ। ছোট বউ বলিল, তুমি সব কথা জানো না, তাই বলছো, কিন্তু ধর্মাধর্ম আমারও তো আছে দিদি, আমি বা মরণকালে কি জবাব দেব? বিরাজ আর একবার চোখ মুছিয়া নিজেকে সংযত করিয়া লইয়া বলিল, আমি সকলকেই চিনেছিলুম ছোট বউ, শুধু তোমাকেই এতদিন চিনতে পারিনি। কিন্তু তোমাকে তো মরণকালে কোনো জবাব দিতে হবে না, সে জবাব এতক্ষণ তোমার অন্তর্যামী নিজেই লিখে নিয়েছেন। যাও, রাত হলো, শোগে বোন। বলিয়া প্রত্যুত্তরের অবসর না দিয়াই দ্রুত পদে সরিয়া গেল। কিন্তু সেও ঘরে ঢুকিতে পারিল না। অন্ধকার বারান্দার একধারে আসিয়া আঁচল পাতিয়া শুইয়া পড়িল। তাহার নালিশ মকদ্দমার কথা কিছুই মনে হইল না, কিন্তু ওই স্বল্প ভাষিনী ক্ষুদ্র কয়া ছোট জায়ের সকরুণ কথাগুলি মনে করিয়া প্রস্রবণের মতো তাহার দুই চোখ বাহিয়া নিরন্তর জল ঝরিয়া পড়িতে লাগিল। আজ সবচেয়ে দুঃখটা তাহার এই বাজিতে লাগিল যে এতদিন এত কাছে পাইয়াও সে তাহাকে চিনিতে পারে নাই, চিনিবার চেষ্টা পর্যন্ত করে নাই। অসাক্ষাতে তাহার নিন্দা না করিলেও একটি দিনও তাহার হইয়া কখনো ভালো কথা বলে নাই। সুতীক্ষ্ণ বাজের আলো এক মুহূর্তে যেমন করিয়া অন্ধকার চিরিয়া ফেলে, আজ ছোট বউ তেমনি করিয়া তাহার বুকের অন্তঃস্থল পর্যন্ত যেন চিরিয়া দিয়া গেল। ভাবিতে ভাবিতে কাঁদিতে কাঁদিতে কখন এক সময়ে সে ঘুমাইয়া পড়িয়াছিল। হঠাৎ কাহার হস্তস্পর্শে সে ধর্মর করিয়া উঠিয়া দেখিল নীলাম্বর আসিয়া তাহার শিয়রের কাছে বসিয়াছে। নীলাম্বর সংক্ষেপে বলিল, ঘরে চলো, রাত প্রায় শেষ হয়ে এসেছে। বিরাজ কোনো কথা না বলিয়া স্বামীর দেহ অবলম্বন করিয়া নিঃশব্দে ঘরে আসিয়া নির্জীবের মতো শুইয়া পড়িল।
এক বৎসর কাটিয়াছে, এ বৎসর 2 আনা ফসলও পাওয়া যায় নাই। যে জমিগুলা হইতেই প্রায় সারা বছরের ভরণ পোষণ চলিত, তাহার অনেকটাই ও পাড়ার মুখুজ্জে মশাই কিনিয়া লইয়াছেন। ভদ্রাসন পর্যন্ত বাঁধা পড়িয়াছে। ছোট ভাই পীতাম্বর তাহা গোপনে নিজের নামে ফিরাইয়া লইয়াছে, তাহাও জানাজানি হইয়াছে। হালের একটা গরু মরিয়াছে, পুকুর রোদে ফাটিতেছে। বিরাজ কোনো দিক চাহিয়া আর কুল কিনারা দেখিতে পাইল না। দেহের কোনো একটা স্থান বহুক্ষণ পর্যন্ত বাঁধিয়া রাখিলে একটা অসহ্য অথচ অব্যক্ত মন্দ যাতনায় সর্বদেহটা যে রকম করিয়া ধীরে ধীরে অবসন্ন হইয়া আসিতে থাকে, সমস্ত সংসারের সহিত সম্বন্ধটা তাহার তেমনই হইয়া আসিতে লাগিল। আগে সে যখন তখন হাসিত, কথায় কথায় ছল ধরিয়া পরিহাস করিত, কিন্তু এখন বাড়ির মধ্যে এমন একটি লোক নাই যে সে কথা কহে। অথচ কেহ দেখা করিতে আসিলে, সংবাদ লইলে আসিলেও সে ভিতরে ভিতরে বিরক্ত হয়। অভিমানী প্রকৃতি তাহার। পাড়ার লোকের একটা কথাতেও বিদ্রোহী হইয়া ওঠে। সংসারের কাজে তাহার যে আর লেশমাত্র উৎসাহ নাই, তাহা তাহার কাজের দিকে চোখ ফিরাইলেই চোখে পড়ে। তাহার ঘরের শয্যা মলিন, কাপড়ের আলনা অগোছান, জিনিসপত্র অপরিচ্ছন্ন। সে ঝাঁট দিয়া ঘরের কোণে জঞ্জাল জড়ো করিয়া রাখে। তুলিয়া ফেলিয়া দিবার মতো জোরও সে যেন নিজের দেহের মধ্যে আর খুঁজিয়া পায় না। এমনি করিয়া দিন কাটিতেছিল। ইতিমধ্যে নীলাম্বর ছোট বোন হরিমতিকে 2 বার আনিবার চেষ্টা করিয়াছে, তাহারা পাঠায় নাই। দিন 15 হইল একখানা চিঠি লিখিয়াছিল। হরিমতির শ্বশুর তাহার জবাব পর্যন্ত দেয় নাই। কিন্তু বিরাজের কাছে তাহার নামটি পর্যন্ত করিবার জো নাই। সে একেবারে আগুনের মতো জ্বলিয়া ওঠে। পুটিকে মানুষ করিয়াছে, মায়ের মতো ভালোবাসিয়াছে, কিন্তু তাহার সমস্ত সংস্রব পর্যন্ত আজকাল তাহার কাছে বিষ হইয়া গিয়াছে। আজ সকালে নীলাম্বর গ্রামের পোস্ট অফিস হইতে ঘুরিয়া আসিয়া বিমর্ষ মুখে ঘরে ঢুকিয়া বলিল, পুটির শ্বশুর একটা জবাব পর্যন্ত দিলে না। এ পূজাতেও বোধ করি বোনটিকে একবার দেখতে পেলেম না। বিরাজ কাজ করিতে করিতে একবার মুখ তুলিল, কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া উঠিয়া চলিয়া গেল। সেই দিন দুপুরবেলা আহারে বসিয়া নীলাম্বর আস্তে আস্তে বলিল, তার নাম করলেও তুমি জ্বলে ওঠো। সে কি কোনো দোষ করেছে? বিরাজ অদূরেই বসিয়াছিল, চোখ তুলিয়া বলিল, জ্বলে উঠি কে বললে? কে বলবে? আমি নিজেই টের পাই। বিরাজ ক্ষণকাল স্বামীর মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, পেলেই ভালো, বলিয়াই উঠিয়া যাইতেছিল। নীলাম্বর ডাকিয়া বলিল, আচ্ছা, আজকাল এমন হয়ে উঠছ কেন? এ যেন একেবারে বদলে গেছ। বিরাজ ফিরিয়া দাঁড়াইয়া কথাটা মন দিয়া শুনিয়া বলিল, বদলালেই বদলাতে হয়, বলিয়া বাহির হইয়া গেল। ইহার 2-3 দিন পরে অপরাহ্ন বেলায় নীলাম্বর বাহিরের চণ্ডীমণ্ডপে একা বসিয়া গুনগুন করিয়া গান গাহিতেছিল। বিরাজ পিছনে আসিয়া কিছুক্ষণ নিঃশব্দে থাকিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। নীলাম্বর মুখ তুলিয়া বলিল, কি? বিরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া রহিল, জবাব দিল না। নীলাম্বর মুখ নিচু করিতেই বিরাজ রুক্ষ স্বরে বলিল, আর একবার মুখ তোলো দেখি। নীলাম্বর মুখও তুলিল না, জবাবও দিল না, চুপ করিয়া রহিল। বিরাজ পূর্ববৎ কঠিনভাবে বলিল, এই যে চোখ রাঙা হয়েছে, আবার ওইগুলো খেতে শুরু করেছ? নীলাম্বর কথা কহিল না। ভয়ে চোখ নিচু করিয়া কাঠের মূর্তির মতো বসিয়া রহিল। একে তো চিরদিনই সে তাহাকে ভয় করে, তাহাতে কিছুদিন হইতেই বিরাজ এমনই একরাশি উত্তপ্ত বারুদের মতো হইয়া আছে যে কখন কিভাবে জ্বলিয়া উঠিবে তাহা আন্দাজ পর্যন্ত করিবার জো ছিল না।
বিরাজও কিছুক্ষণ স্থির হইয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল, সেই ভালো, গাঁজাগুলি খেয়ে বোমভোলা হয়ে বসে থাকবার এই তো সময়, বলিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল। সেদিন গেল, পরদিন গেল। নীলাম্বর আর থাকিতে না পারিয়া সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করিয়া সকালবেলা পীতাম্বরকে বাহিরের ঘরে ডাকিয়া আনিয়া বলিল, পুটির শ্বশুর তো একটা জবাব পর্যন্ত দিল না, তুই একবার চেষ্টা করে দেখ না, যদি বোনটিকে 2 দিনের জন্য আনতে পারিস। পীতাম্বর দাদার মুখপানে চাহিয়া বলিল, তুমি থাকতে আমি আবার কি চেষ্টা করব? নীলাম্বর তাহার শঠতা বুঝিয়া ভিতরে ভিতরে ক্রুদ্ধ হইল, কিন্তু যথাসাধ্য গোপন করিয়া বলিল, তা হোক, যেমন আমার তোরও তো সে তেমনই বোন, না হয় মনে কর না আমি মরে গেছি, এখন তুই শুধু একলা আছিস। পীতাম্বর কহিল, যা সত্যি নয় তা তোমার মতো আমি মনে করতে পারি নে, আর তোমাকে চিঠির জবাব দিলে না আমাকেই বা দেবে কেন? নীলাম্বর ছোট ভাইয়ের এ কথাটাও সহ্য করিয়া বলিল, যা সত্যি নয় তাই আমি মনে করি। আচ্ছা, তাই ভালো, এ নিয়ে তোর সঙ্গে আমি ঝগড়া করতে চাই নে, কিন্তু আমার চিঠির জবাব দেয় না, এই জন্যে তো তোকে ডাকিনি। যা বলছি পারিস কিনা তাই বল। পীতাম্বর মাথা নাড়িয়া বলিল, না। বিয়ের আগে আমাকে জিজ্ঞেস করেছিলে? করলে কি হতো? পীতাম্বর বলিল, ভালো পরামর্শই দিতুম। নীলাম্বরের মাথার মধ্যে আগুন জ্বলিতে লাগিল, তাহার ওষ্ঠাধার কাঁপিতে লাগিল, তবুও সে নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিল, তাহলে পারবি নে? পীতাম্বর বলিল, না। আর পুটির শ্বশুরও যা, নিজের শ্বশুরও তাই, এরা গুরুজন, তিনি যখন পাঠাতে ইচ্ছে করেন না তখন তার বিরুদ্ধে আমি কথা কইতে পারি নে, ও স্বভাবও আমার নয়। তাহার কথা শুনিয়া নীলাম্বরের একবার ইচ্ছা করিল ছুটিয়া গিয়া লাথি মারিয়া উহার ওই মুখ গুড়া করিয়া ফেলে, কিন্তু নিজেকে সামলাইয়া ফেলিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, যা, বেরো, যা আমার সামনে থেকে। পীতাম্বরও ক্রুদ্ধ হইয়া উঠিল, বলিল, খামোকা রাগ করো কেন দাদা? না গেলে তুমি কি আমাকে জোর করে তাড়াতে পারো? নীলাম্বর দরজার দিকে হাত প্রসারিত করিয়া বলিল, বুড়া বয়সে মার খেয়ে যদি না মরতে চাস, সরে যা আমার সুমুখ থেকে। তথাপি পীতাম্বর কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু নীলাম্বর বাধা দিয়া বলিল, ব্যাস, একটি কথাও না, যাও। গোয়ার নীলাম্বরের গায়ের জোর প্রসিদ্ধ ছিল। পীতাম্বর আর কথা কহিতে সাহস করিল না, আস্তে আস্তে বাহির হইয়া গেল। বিরাজ গোলযোগ শুনিয়া বাহিরে আসিয়া স্বামীর হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া বলিল, ছি, সমস্ত জেনে শুনে কি ভাইয়ের সঙ্গে কেলেঙ্কারি করতে আছে? নীলাম্বর উদ্ধতভাবে জবাব দিল, জানি বলে কি ভয়ে জড়সড় হয়ে থাকব? আমার সব সহ্য হয় বিরাজ, ভণ্ডামি সহ্য হয় না। বিরাজ বলিল, কিন্তু তুমি তো একা নও, আজ হাত ধরে বার করে দিলে কাল কোথায় দাঁড়াবে সে কথা একবারও ভাবো। নীলাম্বর বলিল, না, যিনি ভাববার তিনি ভাবেন, আমি ভেবে মিথ্যে দুঃখ পাইনে। বিরাজ জবাব দিল, তা ঠিক, যার কাজের মধ্যে খোল বাজানো আর মহাভারত পড়া, তার ভাবনা চিনতে মিছে। কথাগুলি বিরাজ মধুর করিয়া বলে নাই, নীলাম্বরের কানেও তাহা মধু বর্ষণ করিল না, তথাপি সে সহজভাবে বলিল, ওগুলো আমি সবচেয়ে বড় কাজ বলেই মনে করি, তাছাড়া ভাবতে থাকলেই কি কপালের লেখা মুছে যাবে? বলিয়া সে একবার কপালে হাত দিয়া বলিল, চেয়ে দেখো বিরাজ, এইখানে লেখা ছিল বলে অনেক রাজা মহারাজাকে গাছতলায় বাস করতে হয়েছে, আমি তো অতি তুচ্ছ। বিরাজ অন্তরের মধ্যে দগ্ধ হইয়া যাইতেছিল,
বলিল, ওসব মুখে বলা যত সহজ, কাজে করা তত সহজ নয়। তাছাড়া তুমি না হয় গাছতলায় বাস করতে পারো, আমি তো পারি নে। মেয়ে মানুষের লজ্জা শরম আছে। আমাকে খোসামত করে হোক, দাসীবৃত্তি করে হোক, একটুখানি আশ্রয়ের মধ্যে বাস করতেই হবে। ছোট ভাইয়ের মন জুগিয়ে থাকতে না পারো, অন্তত হাতাহাতি করে সব দিক মাটি করো না। বলিয়া সে চোখের জল চাপিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। স্বামী স্ত্রীতে ইতিপূর্বে অনেকবার অনেক কলহ হইয়া গিয়াছে, নীলাম্বর তাহা জানিত। কিন্তু আজ যাহা হইয়া গেল তাহা কলহ নহে। এ মূর্তি তাহার কাছে একেবারেই অপরিচিত। সে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত পরেই বিরাজ আবার ঘরে ঢুকিয়া বলিল, অমন হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলে কেন? বেলা হয়েছে, যাও স্নান ক্রিয়া করে দুটো খাও। যে কটা দিন পাওয়া যায় সেই কটা দিনই লাভ। এই বলিয়া আর একবার সে স্বামীর বুকে শুল বিঁধিয়া দিয়া বাহির হইয়া গেল। এই ঘরের দেওয়ালে একটি রাধা কৃষ্ণের পট ঝুলানো ছিল। সেই দিকে চাহিয়া চাহিয়া নীলাম্বর হঠাৎ কাঁদিয়া ফেলিল। কিন্তু পাছে কেহ জানিতে পায়, এই ভয়ে তৎক্ষণাৎ চোখ মুছিয়া বাহির হইয়া গেল। আর বিরাজ সেদিন সমস্ত দিন ধরিয়া কেবলই তাহার চোখে যখন তখন জল আসিয়া পড়িতে লাগিল। যাহার এতটুকু কষ্ট সে সহিতে পারিত না, তাহাকে এত বড় শক্ত কথা নিজের মুখে বলিয়া অবধি তাহার দুঃখ ও আত্মগ্লানির সীমা ছিল না। সমস্ত দিন জলস্পর্শ করিল না। কাঁদিয়া কাঁদিয়া মিছামিছি এ ঘর ও ঘর করিয়া ফিরিল। তারপর সন্ধ্যার সময় তুলসীতলায় দীপ জ্বালিয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিয়াই একেবারে ফুপাইয়া কাঁদিয়া উঠিল। সমস্ত বাড়ি নির্জন নিস্তব্ধ। নীলাম্বর বাড়ি নাই। তিনি দুপুরবেলা একটিবার মাত্র পাতের কাছে বসিয়াই উঠিয়া গিয়াছিলেন, এখনো ফিরিয়া আসেন নাই। বিরাজ কি করিবে, কোথায় যাইবে, কাহার কাছে কি বলিবে, আজ কোনো দিকে চাহিয়া কোনো উপায় দেখিতে না পাইয়া সেইখানে অন্ধকার উঠানের উপর উপুড় হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। কেবলই বলিতে লাগিল, অন্তর্যামী ঠাকুর, একটিবার মুখ তুলে চাও। যে লোক কোনো দোষ কোনো পাপ করতে জানে না, তাকে আর কষ্ট দিও না ঠাকুর, আমি আর সইতে পারবো না। রাত্রি তখন 9টা বাজিয়া গিয়াছিল। নীলাম্বর নিঃশব্দে আসিয়া শয্যায় শুইয়া পড়িল। বিরাজ ঘরে ঢুকিয়া পায়ের কাছে বসিল। নীলাম্বর চাহিয়া দেখিল না, কথাও কহিল না। খানিক পরে বিরাজ স্বামীর পায়ের উপর একটা হাত রাখিতেই তিনি পা সরাইয়া লইলেন। আরও মিনিট 5 নিঃশব্দে কাটিল। বিরাজের লুপ্ত অভিমান ধীরে ধীরে সজাগ হইয়া উঠিতে লাগিল। তথাপি সে মৃদু স্বরে বলিল, সমস্ত দিন যে খেলে না, এটা কার ওপর রাগ করে শুনি? ইহাতেও নীলাম্বর জবাব দিল না। বিরাজ বলিল, বলো না শুনি। নীলাম্বর উদাস ভাবে বলিল, শুনে কি হবে? বিরাজ বলিল, তবু শুনিই না। এবার নীলাম্বর অকস্মাৎ উঠিয়া বসিল। বিরাজের মুখের উপর 2 চোখ সুতীক্ষ্ণ শুলের মতো উদ্যত করিয়া বলিল, তোর আমি গুরুজন বিরাজ, খেলার জিনিস নয়। তাহার চোখের চাহনি, গলার শব্দ শুনিয়া বিরাজ সভয়ে চমকিয়া স্তব্ধ হইয়া গেল। এমন আর্ত, এমন গম্ভীর কণ্ঠস্বর সে তো কোনো দিন শুনে নাই। মগরার গঞ্জে কয়েকটা পিতলের কবজার কারখানা ছিল। এ পাড়ার চাড়ালদের মেয়েরা মাটির ছাঁচ তৈরি করিয়া বিক্রি করিয়া আসিত। অসহ্য দুঃখের জ্বালায় বিরাজ তাহাদেরই একটি মেয়েকে ডাকিয়া ছাঁচ তৈরি করিতে শিখিয়া লইয়াছিল। সে তীক্ষ্ণ বুদ্ধিমতী এবং অসাধারণ কর্মপটু। 2 দিনেই এ বিদ্যা আয়ত্ত করিয়া লইয়া সর্বাপেক্ষা উৎকৃষ্ট বস্তু প্রস্তুত করিতে লাগিল।
ব্যাপারীরা আসিয়া এগুলি নগদ মূল্য দিয়া কিনিয়া লইয়া যাইত। রোজ এমনি করিয়া সে ৮ আনা উপার্জন করিতেছিল, অথচ স্বামীর কাছে লজ্জায় তাহা প্রকাশ করিতে পারিত না। তিনি ঘুমাইয়া পড়িলে অনেক রাত্রে নিঃশব্দে শয্যা হইতে উঠিয়া আসিয়া এই কাজ করিত। আজ রাত্রেও তাহাই করিতে আসিয়াছিল এবং ক্লান্তিবশত কোনো এক সময়ে সেইখানে ঘুমাইয়া পড়িয়াছিল। নীলাম্বর হঠাৎ ঘুম ভাঙিয়া শয্যায় কাহাকেও দেখিতে না পাইয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। বিরাজের হাতে তখনও কাদা মাখা, আশেপাশে তৈরি ছাঁচ পড়িয়া আছে এবং তাহারই একধারে হিমের মধ্যে ভিজা মাটির উপরে পড়িয়া সে ঘুমাইতেছে। আজ ৩ দিন ধরিয়া স্বামী স্ত্রীতে কথাবার্তা ছিল না। তপ্ত অশ্রুতে তাহার ২ চোখ ভরিয়া গেল। তৎক্ষণাৎ বসিয়া পড়িয়া বিরাজের ভুল লুণ্ঠিত সুপ্ত মাথাটি সাবধানে নিজের কোলের ওপর তুলিয়া লইল। বিরাজ জাগিল না, শুধু একটিবার নড়িয়া চড়িয়া পা দুটি আরও একটু গুটাইয়া লইয়া ভালো করিয়া শুইল। নীলাম্বর বাঁ হাত দিয়া নিজের চোখ মুছিয়া ফেলিয়া অপর হাতে অদূরবর্তী স্তিমিত দীপশিখাটি আরও একটু উজ্জ্বল করিয়া দিয়া এক দৃষ্টে পত্নীর মুখের পানে চাহিয়া রহিল। এ কি হইয়াছে? কই, এতদিন সে তো চাহিয়াও দেখে নাই। বিরাজের চোখের কোণে এমন কালি পড়িয়াছে, ভ্রুর উপর সুন্দর সুডৌল ললাটে দুশ্চিন্তার এত সুস্পষ্ট রেখা ফুটিয়াছে। একটা অবদ্ধ, অব্যক্ত, অপরিসীম বেদনায় তাহার সমস্ত বুকের ভিতরটা যেন মুচড়াইয়া উঠিতে লাগিল এবং অসাবধানে এক ফোঁটা বড় অশ্রু বিরাজের নিমিলিত চোখের পাতার উপর টপ করিয়া পড়িবা মাত্রই সে চোখ চাহিয়া দেখিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া রহিল। তারপর ২ হাত প্রসারিত করিয়া স্বামীর বক্ষ বেষ্টন করিয়া ক্রোড়ের মধ্যে মুখ লুকাইয়া পাশ ফিরিয়া চুপ করিয়া শুইল। নীলাম্বর সেইভাবে বসিয়া থাকিয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণ কাটিল, কেহ কথা কহিল না। তারপর রাত্রি যখন আর বেশি বাকি নাই, পূর্বাকাশ স্বচ্ছ হইয়া আসিতেছে, তখন নীলাম্বর নিজেকে প্রকৃতিস্থ করিয়া লইয়া স্ত্রীর মাথার উপর হাত রাখিয়া সস্নেহে কহিল, আর হিমে থেকো না বিরাজ, ঘরে চলো চলো বলিয়া বিরাজ উঠিয়া পড়িল এবং স্বামীর হাত ধরিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। সকালবেলা নীলাম্বর বলিল, যা, তোর মামার বাড়ি থেকে দিন কত ঘুরে আয় বিরাজ, আমিও একবার কলকাতায় যাই। কলকাতায় গিয়ে কি হবে? নীলাম্বর কহিল, কত রকম উপার্জনের পথ সেখানে আছে, যা হোক একটা উপায় হবেই। কথা শোন বিরাজ, মাস কয়েক সেখানে গিয়ে থাকগে। বিরাজ জিজ্ঞাসা করিল, কতদিনে আমাকে ফিরিয়ে আনবে? নীলাম্বর বলিল, ৬ মাসের মধ্যে ফিরিয়ে আনব, তোকে আমি কথা দিচ্ছি। আচ্ছা বলিয়া বিরাজ সম্মত হইল। দিন ৪-৫ পরে গরুর গাড়ি আসিল। মামার বাড়ি যাইতে ৮-১০ ক্রোশ এই উপায়েই যাইতে হয়, অথচ বিরাজের ব্যবহারে যাত্রার কোনো লক্ষণ প্রকাশ পাইল না। নীলাম্বর ব্যস্ত হইতে লাগিল, তাগিদ দিতে লাগিল। বিরাজ কাজ করিতে করিতে বলিয়া বসিল, আজ তো আমি যাব না, আজ আমার অসুখ করছে। নীলাম্বর অবাক হইয়া বলিল, অসুখ করছে কি রে? বিরাজ বলিল, হাঁ, অসুখ করছে, বড্ড অসুখ করছে বলিয়া মুখ ভার করিয়া পিতলের কলসিটা কাকালে তুলিয়া নদীতে জল আনিতে চলিয়া গেল। সেদিন গাড়ি ফিরিয়া গেল। রাত্রে অনেক সাধাসাধি, অনেক বোঝানোর পর সে ২ দিন পরে যাইতে সম্মত হইল। ২ দিন পরে আবার গাড়ি আসিল। নীলাম্বর সংবাদ দিবা মাত্রই বিরাজ একেবারে বাঁকিয়া বসিল। না, আমি কখনো যাব না। নীলাম্বর আরও আশ্চর্য হইয়া বলিল, যাবি নে? কেন? বিরাজ কাঁদিয়া ফেলিল, না, আমি যাব না, আমার গয়না কই,
আমি দিন দুঃখীর মতো কিছুতেই যাব না। নীলাম্বর রাগিয়া বলিল, আজ তোর গয়না নাই সত্যি, কিন্তু যখন ছিল তখন তো একদিন ফিরেও চাসনে। পিরাজ চুপ করিয়া আঁচল দিয়া চোখ মুছিতে লাগিল। নীলাম্বর পুনরায় কহিল, তোর ছল আমি বুঝি, আমার মনে মনে সন্দেহ ছিলই, তবে ভেবেছিলাম দুঃখে কষ্টে বুঝি তোর হুঁশ হয়েছে। তা দেখছি কিছুই হয়নি। ভালো, তুইও শুকিয়ে মর, আমিও মরি, বলিয়া সে বাহিরে গিয়া গাড়ি ফিরাইয়া দিল। দুপুরবেলায় নীলাম্বর ঘরের ভিতরে ঘুমাইতেছিল। পীতাম্বর নিজের কাজে গিয়াছিল। ছোট বউ বেড়ার ফাঁক দিয়া মৃদুস্বরে ডাকিয়া বলিল, দিদি, অপরাধ নিও না। তোমায় আমি আর বোঝাবো কি, কিন্তু দুদিন ঘুরে এলে না কেন? বিরাজ মৌন হইয়া রহিল। ছোট বউ বলিল, ওকে বদ্ধ করে রেখো না দিদি, বিপদের দিনে একটিবার বুক বাঁধো, ভগবান দুদিনে মুখ তুলে চাইবেন। বিরাজ আস্তে আস্তে বলিল, আমি তো বুক বেঁধেই আছি ছোট বউ। ছোট বউ একটু জোর দিয়া বলিল, তবে যাও না দিদি, ওকে পুরুষ মানুষের মতো উপার্জন করতে দাও। আমি বলছি, তোমার প্রতি ভগবান দুদিনে প্রসন্ন হবেন।